তো আজকে আমরা ক্লাস 10 এর সামনে তোমাদের মাধ্যমিকে জীবন বিজ্ঞান পরীক্ষা এবং সর্বশেষ পরীক্ষা। সুতরাং এখানে আমরা পুরো জীবন বিজ্ঞানটাকে চেষ্টা করব আমি যে যাতে পুরো জীবন বিজ্ঞানটা একদম কভার করা যায়, কভার করা সম্ভব হয়। ওকে, যেন মানে পুরো জীবন বিজ্ঞানটা যেন আমি পুরো চেষ্টা করছি কভার করার জন্য। পুরো এটাকে মানে এটা একটা জাস্ট তোমাদের রিভিশন ক্লাসের মতো, ঠিক আছে? একটা রিভিশন ক্লাস, অর্থাৎ পুরো জিনিসটাকে একসঙ্গে একটা দেখে নেওয়া। তোমাদের এখানে 3টে ভিডিও আসবে। ফার্স্ট মানে প্রথম চ্যাপ্টারটা যেটা হচ্ছে কোঅর্ডিনেশন অ্যান্ড কন্ট্রোল, এটা একটা, এবং আর সেকেন্ড এবং থার্ড চ্যাপ্টার দুটো সেটা হচ্ছে আরেকটা ভিডিওতে আসবে, এবং ফোর্থ এবং ফিফথ এই চ্যাপ্টার দুটো হচ্ছে একদম লাস্ট ভিডিওতে আসবে, ঠিক আছে? 3টে ভিডিওতে আসবে এবং পুরো জিনিসটাকে চেষ্টা করব আমি যে খুব সিম্পল ওয়েতে এবং যেগুলো মানে একটা রিভিশন টাইপের। ওকে, যেরকম একদম ফার্স্ট চ্যাপ্টার তোমাদের রয়েছে যে কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন, ঠিক আছে? কন্ট্রোল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন। এবার এখানে কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন বলতে এখানে হচ্ছে কি নিয়ন্ত্রণ এবং সমন্বয়, এটা আমরা জানি নিয়ন্ত্রণ কিভাবে হয় আর কোঅর্ডিনেশন। এবার কোঅর্ডিনেশনের একদম প্রথমে যেটা আসি একদম বলেছি যে সংবেদনশীলতা বা যেটাকে আমরা ইরিটেবিলিটি বলা হয়। ইরিটেবিলিটি কি? যে উদ্দীপকের প্রভাবে, উদ্দীপক কি? উদ্দীপক বলেছি দেখো, যে সকল বাহ্যিক এবং আভ্যন্তরীণ পরিবর্তনের প্রভাবে জীব সাড়া দেয়। এবার বাহ্যিক প্রভাব মানে মানে কেউ তোমাকে খোঁচা দিল, কেউ এ করলো। উদ্ভিদের ক্ষেত্রে সেটা প্রাণীদের ক্ষেত্রে সম্ভব, কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে আলো হয়ে গেল, উষ্ণতা হয়ে গেল, জল, অভিকর্ষ মানে পৃথিবীর যে টান, এগুলো এগুলো হচ্ছে উদ্দীপক, ঠিক আছে? এবং এটা বাহ্যিক, যেমন হচ্ছে ধরো অভিকর্ষ, আলো, উষ্ণতা, এগুলো হচ্ছে বাহ্যিক। ধরো জল, ঠিক আছে, আভ্যন্তরীণ এক্ষেত্রে। এবং উদ্দীপকের প্রভাবে জীবের সাড়া দেওয়ার যে ক্ষমতা সেটাকে বলা হয় সংবেদনশীলতা বা ইরিটেবিলিটি। এবার হচ্ছে রসস্ফীত জনিত চলন বা যেটাকে আমরা রসস্ফীত জনিত চলন বা বক্রতা চলনও বলে থাকি। টার্জার প্রেসার কি হয়? উদ্ভিদের কোনো অঙ্গের কোষগুলির রসস্ফীতি। রসস্ফীতি কি? রসস্ফীতি মানে জাস্ট লাইক ধরো এটা এখানে হচ্ছে অভিস্রবণ। ওকে, অভিস্রবণের কারণে এটা হয়। অভিস্রবণের ক্ষেত্রে আমরা কি জানি যে এখানে ঘনত্ব বেশি। যদি একটা কোষের ভেতরের এই ঘনত্ব বেশি থাকে, ঠিক আছে, কোষের তখন কি হবে? বাইরের থেকে দ্রাবক অর্থাৎ জল ভেতরে প্রবেশ করবে। এটাকে আমরা কি বলি? অন্ত অভিস্রবণ, ঠিক আছে? অন্ত অভিস্রবণ, যাই হোক, অন্ত অভিস্রবণ বলছি। এবার এখানে এই ভেতরে জলটা প্রবেশ করবে এবং জল ততক্ষণই প্রবেশ করতে থাকবে যতক্ষণ না দুটো সাম্যাবস্থায় আসছে। এবার এরও একটা নির্দিষ্ট ক্ষমতা আছে জল নেওয়ার মতো, মানে ভেতরের এই যে অবস্থাটার একটা নির্দিষ্ট ক্ষমতা আছে জলটাকে নেওয়ার জন্য। এবার সেই যে জলটা যতক্ষণ নিতে পারবে, জলটা যত জল প্রবেশ করবে, এখানে কি হবে? চাপ তৈরি হবে, যেটাকে আমরা বলছি কি রসস্ফীতিজনিত চাপ বা টার্জার প্রেসার। ওকে, এখানে টার্গর বলছে টার্জার প্রেসার। এর পরিবর্তনের ফলে যে চলন হয় এবং রসস্ফীতিজনিত, একে আমরা বলছি কি রসস্ফীতিজনিত চলন। যেমন কোথায় দেখতে পাই আমরা? মিমোসা পুডিকা অর্থাৎ লজ্জাবতীতে দেখতে পাই, লজ্জাবতীর ক্ষেত্রে বা বনচাঁড়ালের ক্ষেত্রেও আমরা কিন্তু দেখতে পাই। এবার গমনে সক্ষম উদ্ভিদের নাম। গমনে সক্ষম উদ্ভিদ হচ্ছে ক্লামাইডোমোনাস ভলভক্স। এরা গমনে সক্ষম উদ্ভিদ, এরা প্রপার না হলেও এরা কিন্তু এককোষী উদ্ভিদ। কেন বলছি? বিকজ এরা হচ্ছে কি দে ক্যান ফটোসিনথেসিস, এই জন্য এদেরকে আমরা বলছি ফটোসিনথেসিস। এরা সালোক সংশ্লেষ করতে পারে। এরা সালোক সংশ্লেষ করতে পারে বলে এদেরকে আমরা উদ্ভিদ বলছি। এরা অ্যাকচুয়ালি শৈবাল এক ধরনের, এবং এরা কিন্তু গমন করতে পারে। চলন গমন কাকে বলে? চলন আমরা জানি যে একটা নির্দিষ্ট স্থানে থেকে উদ্দীপকের প্রভাবে বা স্বতঃস্ফূর্তভাবে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনকে চলন বলছি। এটা উদ্ভিদ প্রাণী উভয় করে থাকে, কিন্তু গমন হচ্ছে প্রাণীরাই শুধুমাত্র করতে পারে। গমন শুধুমাত্র প্রাণীরা করতে পারে। এক্ষেত্রে হচ্ছে কি যে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে, মানে চলনের মাধ্যমে
একটা জীবের সামগ্রিক স্থান পরিবর্তন। দেখো সামগ্রিক স্থানের পরিবর্তনকে আমরা বলছি কি গমন। এবার এদের মধ্যে যদি পার্থক্য দেখি কি গমন, মানে আমরা যদি গমন করতে যাই তাহলে কিন্তু চলন কিন্তু করতেই হবে, ঠিক আছে। কিন্তু চলন করতে হলে গমন করতে হবে এমন কোনো কথা নেই। আমি বসে এখানে কথা বলছি, আমার কিন্তু কোনো গমন হচ্ছে না। গমন হচ্ছে কি যখন এক স্থান থেকে সম্পূর্ণরূপে স্থানের পরিবর্তন করছি, সেটা হচ্ছে কি গমন। এবার সেই কোশ্চেনটাই নেক্সট এতে বলেছে যে চলন ছাড়া গমন সম্ভব নয়, এটা ব্যাখ্যা করতে হবে। চলন ছাড়া গমন সম্ভব নয় মানে কি? চলন ছাড়া গমন সম্ভব নয় মানে যে আমি যেটা বললাম একটু আগে, যে গমন করতে গেলে কিন্তু মানে চলন করতেই হবে, ঠিক আছে। এই জন্য বলছে গমন করতে হলে জীবকে তার অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করতে হয়, যেমন মানুষের হাঁটার সময় পা ও হাতের সঞ্চালন প্রয়োজন। এবার গমনের সময় ক্ষণপথ সৃষ্টি হয়, তাই অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন বা গমন, অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন চলন গমন ছাড়া এই চলন ছাড়া কিন্তু গমন অসম্ভব। নেক্সট কোশ্চেন বলছে যে লজ্জাবতী পাতায় ও কাণ্ডের চলনের মধ্যে কোনো পার্থক্য লক্ষ্য করা যায় কি? যুক্তি সহ লেখো। এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। লজ্জাবতীর ক্ষেত্রে আমরা এক্ষুনি বললাম যে লজ্জাবতীর ক্ষেত্রে কিন্তু এক্ষুনি দেখলাম যেটা রসস্ফীতিজনিত চলন দেখা যায়। হ্যাঁ, বলছে পার্থক্য আছে, যে রসস্ফীতি পাতায় যে চলন হচ্ছে সিসমোনাস্টিক চলন, মানে কি পাতায় যে চলনটা আমরা দেখতে পাই সেটা কিন্তু স্পর্শজনিত চলন, স্পর্শ বা আঘাতে। কিন্তু কাণ্ডের যে চলন সেটা আমরা ট্রপিক চলন দেখতে পাই। ওকে, কাণ্ডের মধ্যে যে চলনটা দেখতে পাই অক্সিন হরমোনের প্রভাবে হয়, অর্থাৎ এটা কিন্তু এক ধরনের বলতে পারি ট্রপিক চলন। আসবো আমরা, এটাকে আমরা বলছি এটা কিন্তু ট্রপিক চলন, ঠিক আছে। এটা কিন্তু ট্রপিক চলন। নেক্সট কোশ্চেন, রোটেশন ও সার্কুলেশন কি? রোটেশন ও সার্কুলেশন, রোটেশন কি? রোটেশন হচ্ছে যখন একটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে, যখন একটা উদ্ভিদ কোষের আমরা ভ্যাকুয়াল জানি, বড় কোষ গহ্বর থাকে ভ্যাকুয়াল। এবার এই ভ্যাকুয়াল যখন কি হয়, ভ্যাকুয়ালের চারপাশে এই যে আমরা প্রাইমোর্ডিয়াল ইউট্রিকল বলি, চারপাশে বিভিন্ন কোষীয় অঙ্গাণু, নিউক্লিয়াস, ঠিক আছে। নিউক্লিয়াসের যে গমন, মানে একে ঘিরে যে গমনটা করে সেটাকে আমরা বলছি কি রোটেশন। কোষের প্রোটোপ্লাজমে যখন কোষ প্রাচীর মানেটা কোষ প্রাচীর ঘেঁষে নির্দিষ্ট পথে, এটা কোষ প্রাচীরকে, এটা কি হচ্ছে কোষ প্রাচীরকে ঘেঁষে ঘুরছে এটা, ঠিক আছে। এটা হচ্ছে কোষ প্রাচীর, এটা তো বাইরের, তো এটা হচ্ছে কোষ প্রাচীর। এই কোষ প্রাচীরকে ঘেঁষে কি হচ্ছে, এরা ঘুরছে, এই জন্য বলছে কোষ প্রাচীরকে ঘেঁষে ঘুরছে, অর্থাৎ মানে এটা হচ্ছে ভ্যাকুয়াল, ঠিক আছে। ভ্যাকুয়ালের চারদিকে গমন করছে, সেটাকে আমরা বলছি। আর সার্কুলেশন কি? প্রোটোপ্লাজম যখন বিভিন্ন গহ্বরকে কেন্দ্র করে ঘুরছে, বিভিন্ন গহ্বরকে কেন্দ্র করে ঘুরছে মানে কিরকম, ধরো জাস্ট লাইক, একটু কালারটা চেঞ্জ করে নিই, ধরো এটা হচ্ছে, এবার কোষে কি হচ্ছে, এবার ছোট ছোট ভ্যাকুয়াল আছে, ঠিক আছে। যখন এই ভ্যাকুয়ালকে ঘিরে, যখন এটাকে ধরো ঘিরে ঘুরছে, ঠিক আছে, বা এটাকে ঘিরে ঘুরছে, বা এটাকে ঘিরে ঘুরছে, তখন সেটাকে আমরা বলছি কি, এটাকে ঘিরে ঘুরছে, তখন সেটাকে আমরা বলছি যে সার্কুলেশন। ওকে, নেক্সট হচ্ছে প্রকরণ চলন কাকে বলে? প্রকরণ চলন উদ্ভিদঙ্গের রসস্ফীতির তারতম্যের ফলে যে স্বতঃস্ফূর্ত বক্রতা চলন দেখা যায়, যেমন এই যে বন চাড়ালার ক্ষেত্রে দেখা যায় স্বতঃস্ফূর্ত, মানে এক্ষেত্রে কি হয় যে রসস্ফীতির কারণে কোনো, ধরো আমি একটা জাস্ট যদি বলি, ধরো এটা এক্সাম্পল হিসেবে এটা এরকম মনে রাখতে পারো, আমি একটা কোষ মনে করো, এখানে কি হচ্ছে, কোনো কারণ এর ঘনত্ব, ভিতরের ঘনত্ব হচ্ছে কি বেশি, ভিতরের ঘনত্ব কি আছে বেশি। এবার কি হচ্ছে, বাইরের থেকে জল ভিতরে প্রবেশ করছে। আবার উল্টোটা, যদি বাইরের ঘনত্ব বেশি হয়ে যায়, তখন কি হবে, বাইরের থেকে কিন্তু ভেতরে থেকে বাইরে আবার জলটা বেরিয়ে যাবে, এবং এটা প্রথম অবস্থায় হচ্ছিল কি যে ফুলে যাবে, যেটাকে আমরা রসস্ফীতি বলছি। আবার উল্টোটায় এটা কি হবে, চুপসে যাবে। এইটা কন্টিনিউয়াসলি চলে কোথায়, কাদের ক্ষেত্রে? বন চাড়ালের ক্ষেত্রে, যেটাকে আমরা বলি ডেসমোডিয়াম গাইরেন্স। আন্ডারলাইন মাস্ট একদম করতেই হবে, ঠিক আছে। নেক্সট, জগদীশচন্দ্র বসু আবিষ্কৃত যন্ত্রগুলির নাম, এটা মনে রাখবে, যার সাহায্যে কেসকোগ্রাফ খুব ইম্পর্টেন্ট একটা যন্ত্র, যার সাহায্যে তিনি মানে গাছের প্রাণ আছে এটা প্রমাণ করেছিলেন।
পরীক্ষা করেছিলেন আর কি, রেজোনেন্স রেকর্ডার এবং হচ্ছে ইলেকট্রিক প্রোব, এগুলো। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে বক্রচলন বা বক্রতাজনিত চলন কাকে বলছে? উদ্ভিদ অঙ্গের অসম বৃদ্ধির ফলে বা রসস্ফীতির তারতম্যের ফলে যে চলন দেখা যায়, ঠিক আছে, গাছের ডাল আলোর দিকে বেঁকে যাওয়া, মানে উদ্ভিদ অঙ্গের অসম বৃদ্ধি। অসম বৃদ্ধিটা কিরকম, ধরো জাস্ট একটু এক্সাম্পল দ্বারা বুঝিয়ে দিই। এক সেকেন্ড। ধরো এটা একটা গাছের কাণ্ড, ওকে। এবার দেখা গেল এখানে বৃদ্ধিটা খুব দ্রুত হচ্ছে, যেটা হয় ট্রপিক চলনের ক্ষেত্রে দেখতে পাই আমরা, এখানে বৃদ্ধিটা খুব দ্রুত হচ্ছে, কিন্তু তার অপোজিট সাইডে বৃদ্ধিটা কি হচ্ছে, কম হচ্ছে। তাহলে কি হবে, এখানে বৃদ্ধি দ্রুত হওয়ার ফলে গাছটা কি হবে, এদিকে বেঁকে যাবে, ঠিক, এদিকে বেঁকে যাবে গাছটা। সেই যে এই ধরনের চলনকে বলা হয় বেঁকে যাওয়াকে বলা হয় এক কথায় বক্র চলন বা বেঁকে যাওয়া, বক্রতা জনিত চলন, ওকে। উদ্ভিদ চলন কয় প্রকার? উদ্ভিদ চলন আমরা জানি এখানে হচ্ছে 3 প্রকার, ট্যাকটিক চলন, ঠিক আছে, ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলন। এবার ট্যাকটিক চলন কাকে বলছে? যে বহিস্থ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তনকে, সামগ্রিক স্থান, এটি প্রধানত 2 প্রকার, ফটোট্যাকটিক এবং কেমোট্যাকটিক। সামগ্রিক স্থান পরিবর্তন, ধরো একটা জায়গায় ছিল উদ্ভিদ অঙ্গের বলছে, ঠিক আছে, আর একটা জায়গায় চলে এলো, ঠিক আছে, এটা হচ্ছে কি উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন, এটাকেই আমরা বলছি কি ফটোট্যাকটিক চলন। যেমন এটাকে আমরা গমন হিসেবে বলেছিলাম, যে গমনে সক্ষম প্রাণীর কথা। ফটোট্যাকটিক চলনের ক্ষেত্রে কার ক্ষেত্রে দেখা যায়? ক্লামাইডোমোনাস কি হয়, মানে আলোর প্রভাবে, আলোর যেদিকে আলোক উৎসের বিপরীত দিকে গমন করে, মানে যেদিকে, ধরো এখানে ক্লামাইডোমোনাসটা আছে, যেদিকে আলোর সোর্স পাবে, ঠিক আছে, যেদিকে আলোর সোর্স পাবে, ধরো সূর্যের আলো, যেদিকে আলোর সোর্স পাবে সে কি করবে, তার গমনটা হচ্ছে তার আলোর সোর্সের বিপরীত দিকে গমন করবে, শুরু করবে, ঠিক আছে, এটা। নেক্সট, কেমোট্যাকটিক চলন, রাসায়নিক পদার্থের প্রভাবে চলন, যেমন উদাহরণ সহ বলতে পারো যে মসের শুক্রাণু গ্লুকোজ হবে, গ্লুকোজ এবং সুক্রোজের আকর্ষণে ডিম্বাণুর দিকে গমন করে, ঠিক আছে, গ্লুকোজ বা সুক্রোজের আকর্ষণে ডিম্বাণুর দিকে যে গমন, সেটাকে কেমো মানে কি রাসায়নিক পদার্থ, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি ট্রপিক চলন কাকে বলছে না, এটি মানে উদ্দীপকের উৎসের গতিপথ অনুসারে, ঠিক আছে, গতিপথ অনুসারে যে চলনটা হয়, যেমন হচ্ছে ফটোট্রপিক, জিওট্রপিক এবং এটা 3 প্রকার, হাইড্রোট্রপিক, ঠিক আছে। ফটো মানে কি আমরা জানি, একটু আগে জেনেছি, ফটো মানে হচ্ছে কি আলো, ওকে। জিও মানে হচ্ছে এখানে মানে পৃথিবী, ঠিক আছে, ভূ, এবং হাইড্রো মানে হচ্ছে কি ওয়াটার, জল। ফটোট্রপিক চলন কাকে বলছে? ফটোট্রপিক চলন হচ্ছে কি যে আলোক উৎসের দিকে বা আলোক উৎসের বিপরীত দিকে, মানে একটা যেরকম ফটোট্রপিকের ক্ষেত্রে, যেমন আমি যদি কাণ্ডর ক্ষেত্রে দেখি, কাণ্ড কিন্তু আলোর দিকে গমন করে। যদি একটা গাছের কথা বলি, গাছের, এটা মাটি ধরলাম, এটা হচ্ছে কাণ্ডের উপরের দিক, এটা হচ্ছে কি নিচের দিক, ওকে। এবার কাণ্ডটা কিন্তু গমন করবে আলোর, এবার এটা যদি আলোক সোর্স হয়, তাহলে কাণ্ড কিন্তু গমন করবে আলোর দিকে, আর মূল কিন্তু গমন করবে আলোর বিপরীত দিকে। এই জন্য এটাকে বলা হয় পজিটিভ ফটোট্রপিক কাণ্ডকে, আর মূলকে বলা হয় নেগেটিভ ফটোট্রপিক, আর মূল হচ্ছে কি নেগেটিভ ফটোট্রপিক। জিওট্রপিকের ক্ষেত্রে উল্টো, মানে মূল হচ্ছে পজিটিভ জিওট্রপিক। কেন? জিও মানে কি বলেছিলাম, যে গ্র্যাভিটি মানে অভিকর্ষের দিকে, আর কাণ্ড অভিকর্ষের বিপরীত দিকে যায়, ওই জন্য এটাকে আমরা কি বলছি, নেগেটিভ জিওট্রপিক। আর হাইড্রোট্রপিক ক্ষেত্রেও, ঠিক আছে, জলের উৎসের দিকে হচ্ছে মূল গমন করে। জল মানে কি, মূলের কাজ কি, যে জল শোষণ করা, এই জন্য তাকে জল খুঁজতে হবে, এবং জল হচ্ছে কি মাটির নিচের দিকে থাকে, মাটির নিচের দিকে বা জলের দিকেই কিন্তু সে গমনটা করে, এই জন্য এটা কিন্তু কাণ্ড আবার উল্টো, ঠিক আছে। নেক্সট আসছে কি ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলনও এটাকে বলা হয়, ঠিক আছে। এবার আসছি ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলন কি। এটা
উদ্দীপকের তীব্রতা অনুসারে, যে উদ্দীপকটা মানে কতটা তীব্র সেই অনুসারে উদ্ভিদ অঙ্গের রসস্ফীতি চলন বা বক্র চলনকে বলা হয় ন্যাস্টিক চলন। এটি প্রধানত 4 প্রকার। ফটো মানে আলো, ঠিক আছে। থার্মো মানে কি? থার্মো মানে হচ্ছে তাপ, ওকে। সিসমো মানে হচ্ছে স্পর্শজনিত, আর কেমো মানে তো আগেই বলেছি, আমরা পড়েছি, রাসায়নিক কোনো পদার্থ। এবার এই ফটোন্যাস্টিক চলন, ফটোন্যাস্টিক চলন কি? যে আলোর তীব্রতায় ফুল ফোটা, যেমন হচ্ছে তীব্র আলোতে ফুল ফোটে পদ্ম, সূর্যমুখী, এরা হচ্ছে পজিটিভ ফটোট্রপিক, ফটোন্যাস্টিক, সরি। আবার নেগেটিভ ফটোন্যাস্টিক ও আছে, যেটা হচ্ছে তোমার সাদা যে ফুলগুলো হয়, যেমন হচ্ছে রজনীগন্ধা, ঠিক আছে, গন্ধরাজ, এরা কিন্তু আবার নেগেটিভ ফটোন্যাস্টিক। এরা কিন্তু পজিটিভ ফটোন্যাস্টিক, এরা বেশি আলোতে ফোটে। আবার থার্মোন্যাস্টিক কম আলোতে ফোটে, বেশি উষ্ণতায় ফোটে, যেমন হচ্ছে টিউলিপ ফুল, ওকে। তারপরে সিসমোন্যাস্টিক চলন, সিসমোন্যাস্টিক ক্ষেত্রে যেরকম হচ্ছে লজ্জাবতী, লজ্জাবতী হচ্ছে কি স্পর্শ বা আঘাতে কি হয়, এটা এর পাতাগুলো কি হয়, গুটিয়ে যায়, সেটাকে আমরা সিসমোন্যাস্টিক চলন বলছি, ওকে। এদের মধ্যে পার্থক্য আছে। ট্যাকটিক চলন, ট্যাকটিক চলন বললাম একটু আগেই যে উদ্দীপকের তীব্রতা অনুসারে হয়, গতিপথ অনুসারে, উদ্দীপকের গতিপথ, ঠিক আছে। আর ট্রপিক চলন হচ্ছে কি উৎসের দিকে বক্র চলন, কেবল উদ্দীপকের গতিপথের উপর নির্ভরশীল, এটা হরমোন দ্বারাও নিয়ন্ত্রিত, ঠিক আছে। এটা মেইনলি অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। আসবো নেক্সট পদ্ধতিতে। নেক্সট হচ্ছে ন্যাস্টিক চলন বা বক্র চলন, যেটাকে কেবল এটাকে ব্যাপ্তি চলনও বলা হয়, কেবল উদ্দীপকের তীব্রতার উপরে নির্ভরশীল, এটা বা হরমোন দ্বারা এটা নিয়ন্ত্রিত হতে পারে। নেক্সট আসছে কি, আমি কিন্তু খুব সিম্পল জিনিসগুলোই বলছি, মানে একদম যেটা একদম সিম্পলের উপরে যে জিনিসটা সেটাই বলছি, ঠিক আছে। উদ্ভিদ হরমোন বা ফাইটো হরমোন। দেখো, প্রাণী হরমোনের সঙ্গে উদ্ভিদ হরমোনের যে ডিফারেন্স, উদ্ভিদ হরমোন কিন্তু উদ্ভিদের কোষ থেকে নিঃসৃত হয়, যেরকম প্রাণী হরমোন হচ্ছে কি বিভিন্ন গ্ল্যান্ড বা গ্রন্থি থেকে নিঃসৃত হয়, কিন্তু উদ্ভিদ হরমোন কি প্রাণী মানে কোষ থেকে নিঃসৃত হয়। যে জৈব রাসায়নিক পদার্থ উদ্ভিদে অতি অল্প পরিমাণে উৎপন্ন হয়ে দূরবর্তী স্থানে বাহিত হয়ে বিশেষ বিশেষ শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন করে এবং কাজের শেষে কি হয়, নষ্ট হয়ে যায়, মানে তার রাসায়নিক গঠনের পরিবর্তন ঘটে, তাকে উদ্ভিদ হরমোন বা ফাইটো হরমোন বলে। উদ্ভিদ হরমোন কথাটি প্রবর্তক দুজন বিজ্ঞানীর নাম মনে রাখবে, বেলিস ও স্টার্লিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। বেলিস ও স্টার্লিং। হরমোনকে রাসায়নিক সমন্বয়ক বলা হয় কেন? কারণ কি করে, হরমোন প্রত্যেকটা মানে যেখান থেকে নিঃসৃত হয় সেখান থেকে সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং প্রত্যেকটা অঙ্গের মাধ্যমে এই সমন্বয় সাধন করে, ঠিক আছে। এই জন্য রাসায়নিক সমন্বয়ক বা কেমিক্যাল মেসেঞ্জার বা কেমিক্যাল কোঅর্ডিনেটর বা রাসায়নিক দূতও বলা হয়ে থাকে। আচ্ছা, হরমোন জীবদেহে নির্দিষ্ট স্থানে উৎপন্ন হয়ে সারা দেহে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন অঙ্গতন্ত্রের কাজের মধ্যে রাসায়নিক সংযোগ বা সমন্বয় সাধন করে, তাই একে রাসায়নিক সমন্বয়ক বা কেমিক্যাল কোঅর্ডিনেটর বলা হয়। এবার হরমোন ও উৎসেচকের মধ্যে পার্থক্য। হরমোন হচ্ছে কি, হরমোনের নির্দিষ্ট মানে একটা গ্ল্যান্ড আছে, যে গ্ল্যান্ডে কোনো নালী নেই, সেই জন্য এটাকে আমরা অনাল গ্রন্থি বা অন্তঃক্ষরা গ্রন্থি বলি, ঠিক আছে। অন্তঃক্ষরা গ্রন্থি, ঠিক আছে। আর আমরা উৎসেচকের কি আছে, নালী আছে, ওই জন্য একে আমরা বহিঃক্ষরা গ্রন্থি বলি। এটা হচ্ছে মেন পার্থক্য। তারপরে উৎসেচক একটা নির্দিষ্ট তাপমাত্রায় কাজ করে, হরমোনের সেমন দরকার নেই। হরমোন কাজের পরে কি, হরমোন ক্রিয়ার পরে ধ্বংস হয়ে যায়, ঠিক আছে, উৎসেচক হয় না, এগুলো আর কি, এই সকল। এবার আছে উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্য। উদ্ভিদ হরমোন আমি আগেই বললাম যে উদ্ভিদ হরমোন নিঃসৃত হয় কোথা থেকে। উদ্ভিদ হরমোন হচ্ছে উদ্ভিদের মানে যে কোনো কোষ থেকে, ঠিক আছে। এখানে বলেছে উৎসস্থল ভাজক কলা বা কচি পাতা থেকে। পরিবহন কোথায়, কার মাধ্যমে পরিবাহিত হয়, এরা জাইলেম এবং ফ্লোয়েমের মাধ্যমে পরিবাহিত হয়। এর কাজ কি, বৃদ্ধি, মানে খুব ইম্পর্টেন্ট, হরমোনের কাজ অনেক গুরুত্বপূর্ণ, বৃদ্ধি, চলন নিয়ন্ত্রণ, ফুল ফোটাতে সাহায্য করে, আমরা আসবো। আর কি হচ্ছে 4 নম্বর বলছে কি, পরিণতি, ক্রিয়ার পরে এটা ধ্বংস হয়ে যায়। ব্যাস, খুব সিম্পল ভাবে জিনিসটাকে বললাম। অক্সিন হরমোন, এবার হচ্ছে অক্সিনের কথায়। অক্সিন অক্সিন হচ্ছে কোথা থেকে উৎপন্ন হয়, উদ্ভিদের অগ্রস্থ ভাজক কলা। অগ্রস্থ ভাজক কলা হতে পারে, ধরো এটা যদি
কাণ্ডধরী, এটা মূলধরী, কাণ্ডের অগ্রভাগে উৎপন্ন হয়, আবার মূলেরও কিন্তু অগ্রভাগে উৎপন্ন হয়। সেই জন্য আমরা বলছি অগ্রস্থ ভাজক কলায় নাইট্রোজেন যুক্ত, এটা কিন্তু নাইট্রোজেন যুক্ত। কারণ এই যে এটা কিন্তু এইভাবে হবে না, এটা হচ্ছে C10, ঠিক আছে, H9O2N, এটা। রাসায়নিক নাম হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, উৎস হচ্ছে কাণ্ডে ও মূলের অগ্রভাগে, ঠিক আছে। এই জন্য এই যে নাইট্রোজেন আছে এখানে, এই জন্য এটা হচ্ছে কি নাইট্রোজেন যুক্ত। নেক্সট, উদ্ভিদ দেহে অক্সিন হরমোনের ভূমিকা খুব ইম্পর্টেন্ট। এটা অগ্রস্থ প্রকটতা। অগ্রস্থ প্রকটতা মানে জানি যে অক্সিন যেখানে থাকবে, অক্সিন থাকে কোথায়, মূলের এবং কাণ্ডের অগ্রে, ওই জন্য পরিধির সাইডের থেকে, ঠিক আছে, গাছের আগার বৃদ্ধি খুব দ্রুত হয়। এবার যদি তুমি অগ্র ভাগটা কেটে দাও তাহলে গাছটা কি হবে, প্রস্থে বৃদ্ধি পাবে বেশি, ঠিক আছে, কারণ প্রস্থ থেকে থাকে সাইটোকাইনিন থাকে। আমরা আসবো সাইটোকাইনিনের কথা। 2 নম্বর হচ্ছে কোষ বিভাজন, অবশ্যই তো মূলের এবং কাণ্ডের অগ্রে এটা থাকে, কোষ বিভাজনে সাহায্য করে। আচ্ছা, মূল সৃষ্টি, লঘু ঘনত্বের অক্সিজেন মূলের বৃদ্ধিতে সহায়ক। মূল বৃদ্ধিতে সাহায্য, লঘু মানে কম ঘনত্বের অক্সিজেন কি করে, মূলের বৃদ্ধিতে খুব সাহায্য করে, কম ঘনত্বের অক্সিজেন, ঠিক আছে। তারপর হচ্ছে ট্রপিক চলন, ট্রপিক চলনও নিয়ন্ত্রণ করে। ট্রপিক চলন বলতে যে মানে জিওট্রপিক চলন বা ফটোট্রপিক চলন, এই সকল ট্রপিক চলনগুলো কিন্তু নিয়ন্ত্রণ করে উদ্ভিদ হরমোন অক্সিন, ঠিক আছে। এবার একটা কোশ্চেন দিয়েছি যে গাঁদা গাছগুলি লম্বায় বড় হচ্ছে, মাথা একটু কেটে দিলে চারদিকে আরো শাখা প্রশাখা তৈরি হয় কেন? যেটা আমি বললাম যে অগ্রস্থ প্রকটতার কারণে। গাঁদা গাছের অগ্রমুকুলে অক্সিন থাকে যা পার্শ্বীয় বা কাক্ষিক মুকুলের বৃদ্ধিকে বাধা দেয়, ঠিক আছে, এটাকে আমরা কি বলছি, অগ্রস্থ প্রকটতা। মাথা কেটে দিলে অক্সিজেনের উৎস অপসারিত হয়ে কাক্ষিক মুকুলগুলো বৃদ্ধি হয়ে যাবে। কারণ বললাম যে সাইডের, মানে এই যে দেখিয়েছিলাম সাইডের বৃদ্ধিটা, এই যে সাইডের বৃদ্ধিটা দ্রুত হবে, সাইডের বৃদ্ধিটা খুব দ্রুত হবে, যে কারণে, এবং গাছটি তখন কি হবে, ঝোপের মতো হয়ে যাবে। একটি দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত, নেক্সট কোশ্চেন, দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত চারা গাছের অগ্রমুকুল কেটে দেওয়া হলো, সেম একই, জিব্বারেলিন হরমোন, ঠিক আছে। জিব্বারেলিন হরমোনের কি বলেছে, টার্পিনয়েড, এটা কিন্তু টার্পিনয়েড গোত্রের অন্তর্ভুক্ত, নাইট্রোজেন বিহীন। এটা একমাত্র আমাদের এখানে 3টে হরমোনের কথা মানে পড়বো, অক্সিন, জিব্বারেলিন এবং সাইটোকাইনিন। এখানে কিন্তু দুটো, অক্সিন এবং সাইটোকাইনিন, মনে রাখবে এরা কিন্তু নাইট্রোজেন গঠিত। জিব্বারেলিন একমাত্র যে কিনা হচ্ছে কি, যে নাইট্রোজেন বিহীন। টার্পিনয়েড গোত্রের নাইট্রোজেন বিহীন আম্লিক উদ্ভিদ হরমোন। উৎস পরিপক্ক বীজ, মানে পেকে যাওয়া বীজ বা বীজপত্র থেকে উৎপন্ন হয়। রাসায়নিক নাম হচ্ছে জিব্বারেলিক অ্যাসিড বা জিএ। সংকেত C19H22O6, ঠিক আছে, এটা এইভাবে হবে C19H22O6, ওকে। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এই 3টা দ্বারা গঠিত। এবার আসছে কি জিব্বারেলিনের ভূমিকা জীবদেহে, খুব ইম্পর্টেন্ট এটাও। পর্বমধ্যের বৃদ্ধি, পর্বমধ্য কোনটা, যদি একটা গাছ হয়, এই হচ্ছে গাছ, এই যদি গাছ হয়, গাছের দেখো পর্ব কোনটা, যেখান থেকে নোট, যেখান থেকে শাখা প্রশাখাটা বেরিয়েছে, এই অংশটা, অন্য কালি দিয়ে দেখাই বুঝতে পারবে। দেখো এইটা হচ্ছে পর্ব, এটা হচ্ছে পর্ব, ঠিক আছে। দুটো পর্বের মধ্যকার জায়গাটাকে, এটাকে আমরা কি বলছি, ইন্টারনোড বা পর্ব মধ্য। এই পর্ব মধ্যে বৃদ্ধিতে সাহায্য করে, বুঝতে পারলে, পর্ব মধ্যে বৃদ্ধিতে সাহায্য করে। নেক্সট হচ্ছে সুপ্তাবস্থা। সুপ্তাবস্থা মানে কি জানি আমরা, যে এই 3টা পয়েন্ট অবশ্যই মনে রাখবে, যে পর্বমধ্যে বৃদ্ধিতে সাহায্য করে, সুপ্তাবস্থা করে এবং ফলের বৃদ্ধিতে সাহায্য করে। সুপ্তাবস্থা কি, যে বীজ ও মুকুলের সুপ্তাবস্থা মানে অঙ্কুরোদ্গম। অঙ্কুরোদ্গম জানি যে একটা বীজ থেকে যে অঙ্কুর সৃষ্টি হওয়াটাকে বলা হয় অঙ্কুরোদ্গম। অঙ্কুরোদ্গমে সাহায্য করে, সুপ্তাবস্থা ভাঙতে সাহায্য করে। আবার সুপ্তাবস্থা আনয়নে সাহায্য করে, এর অপোজিট একটা হরমোন, যেটা পরে আমরা মানে যেটা পরে পড়বো ABA, ঠিক আছে, এর অপোজিট হরমোন এটা, যেটা কি করে গাছের সুপ্তাবস্থাকে ভঙ্গ করতে সাহায্য করে, ঠিক আছে, সুপ্তাবস্থাকে ভেঙে দেয়, সরি সুপ্তাবস্থাকে ভেঙে দেয় জিব্বারেলিন। আর ABA কি করে, অ্যাবসিসিক অ্যাসিড, জিব্বারেলিন মানে সুপ্তাবস্থাকে আনয়নে সাহায্য করে। এবার অক্সিন জিব্বারেলিন হরমোনের আবিষ্কর্তা, এটা একটা দিয়েছে বিজ্ঞানী ওয়েন্ট বা ওয়েন্টও আমরা বলে থাকি, ওয়েন্ট। আর জিব্বারেলিন হচ্ছে কুরোসোয়া, ঠিক আছে, কুরোসোয়া, জাপানের একজন সায়েন্টিস্ট, হ্যাঁ।
সাইটোকাইনিন, এবার হচ্ছে নেক্সট হচ্ছে সাইটোকাইনিন। সাইটোকাইনিন হচ্ছে এমন হরমোন, এটা হচ্ছে কিন্তু পিউরিন জাতীয় হরমোন, পিউরিন জাতীয় নাইট্রোজেন যুক্ত ক্ষারীয় হরমোন, ঠিক আছে, পিউরিন জাতীয় নাইট্রোজেন যুক্ত ক্ষারীয় হরমোন। নেক্সট পেজে যাই। থাকে কোথায় এটা? এটা নারকেলের জল, মানে যেটা আমরা ডাবের জল বলি বা ভুট্টার শস্যতে পাই, ঠিক আছে। এর রাসায়নিক নাম হচ্ছে কাইনিন বা 6-ফারফারাইল অ্যামাইনো পিউরিন, ঠিক আছে। এক্সিলেন্ট। হ্যাঁ, এর রাসায়নিক সংকেত কিন্তু দেখো, এটা আমি অক্সিন আর এটা কিন্তু আমি তুলনামূলকভাবে মনে রাখতে পারবো। যেমন অক্সিনের কি ছিল? C10, এটা যেটা H9 আর N5O, ঠিক আছে। অক্সিনের ক্ষেত্রে কি ছিল? অক্সিনের ক্ষেত্রে ছিল, মনে করো অক্সিনের ক্ষেত্রে কি ছিল, যে C10H9, ঠিক আছে, O2N, এখানে N হচ্ছে 5টা, O একটা, আর এখানে O দুটো, N একটা, মানে অক্সিজেনের ক্ষেত্রে। এবার উপাদান কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। নেক্সট হচ্ছে উদ্ভিদে সাইটোকাইনিন হরমোনের ভূমিকা। এটা কি করে? খুব ইম্পর্টেন্ট, কোষ বিভাজনে সাহায্য করে, ঠিক আছে। সাইটোকাইনিন কোষ বিভাজনে সাইটোকাইনেসিস কথাটা এই যে আমরা পড়বো, সাইটোকাইনেসিস কি এটা অংশ নেয়। 2 নম্বর বলছে বার্ধক্য বিলম্বতে সাহায্য করে। বার্ধক্য বিলম্ব বলতে বার্ধক্যের বিলম্বতে সাহায্য করে, অর্থাৎ বুড়িয়ে যাওয়া, মানে খুব মানে এটাকে রিচমন্ড ল্যাং এফেক্ট বলা হয়। মানে হরমোন, যদি কোনো ফলকে আমি কাঁচা রাখতে চাই, অনেক দিন যাবত কাঁচা রাখতে চাই, তাহলে আমি যদি তাকে সাইটোকাইনিন প্রয়োগ করি, সাইটোকাইনিন প্রয়োগ করি, তাহলে কিন্তু সেটা কি হবে? খুব সহজে কিন্তু পাকবে না। ওই জন্য বার্ধক্য বিলম্বতে সাহায্য করে। আর পার্শ্বমুকুলের বৃদ্ধিতে সাহায্য করে, যেটা আমি বলেছিলাম একটু আগে, যে আমাদের অক্সিন কি করে? অগ্রমুকুলের বৃদ্ধিতে সাহায্য করে, আর সাইটোকাইনিন কি করে? পার্শ্বমুকুলের বৃদ্ধিতে হেল্প করে, সাহায্য করে। ওকে, নেক্সট অক্সিন জীবাণু সাইটোকাইনিন তুলনামূলক আলোচনা, ঠিক আছে। অক্সিন হচ্ছে আম্লিক, জিব্বালানিন হচ্ছে আম্লিক, সাইটোকাইনিন কিন্তু ক্ষারীয়। আচ্ছা, অক্সিন নাইট্রোজেন যুক্ত, নাইট্রোজেন বিহীন বলেছি, এটা হচ্ছে নাইট্রোজেন যুক্ত। অগ্রস্ত প্রবণতা ঘটায়, পর্বের মধ্যে বৃদ্ধি ও সুপ্তাবস্থা ভঙ্গ করে, আর এটা কোষ বিভাজন ঘটায় এবং বার্ধক্যের বিলম্বতে সাহায্য করে, বার্ধক্য বিলম্ব সাহায্য করে। এটাকে রিচমন্ড ল্যাং এফেক্টও বলা হয়। রিচমন্ড ল্যাং জন বিজ্ঞানী এটা পরীক্ষা করেছিল, রিচমন্ড ল্যাং এফেক্ট। নেক্সট কৃত্রিম বা সংশ্লেষিত হরমোন কাকে বলে? এদের উদাহরণ দাও এবং ভূমিকা। কৃত্রিম হরমোন কোনগুলো? যে সকল হরমোন যে ল্যাবে এদেরকে আমরা তৈরি করি, বাট এরা হচ্ছে গবেষণা করে ল্যাবে তৈরি করছি, বাট এরা হচ্ছে রাসায়ন, মানে প্রাকৃতিক হরমোনের মতোই কিন্তু এরা কাজ করে। এই জন্য উদাহরণ NAA, ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড, 2,4-D, 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড বলা হয়, আর IBA, ইন্ডোল বিউটারিক অ্যাসিড। ওকে, নেক্সট হচ্ছে ভূমিকা। এটা কি করে? এই যে কলম, ঠিক আছে, শাখা কলমে মূল উৎপাদনে সাহায্য করে, গাছের মূল উৎপাদনে সাহায্য করে। ধরো শাখা কলম করতে গেলে, শাখা কলমে কি হয়? শাখা কলমে কি হয়? একটা গাছের এই অংশটাকে আমি ছালটাকে তুলে দিয়ে, এবার এখানে যদি আমি অক্সিন প্রয়োগ করে দিই, ঠিক আছে, তাহলে কি হবে? এইখান থেকে কিন্তু গাছের মূল সৃষ্টি হয়ে যাবে। ওকে, সেটাতে বলছি। আগাছা দমন করতে সাহায্য করে, 2 নম্বর, এবং বীজবিহীন ফল, যেটাকে আমরা পার্থেনোকার্পি বলি, বীজবিহীন ফল উৎপাদনেও কিন্তু সাহায্য করে। ওকে, অকাল পতন রোধও করে। যে ধরো গাছের বাকল মোচন হয়ে গেল, বা ফল মোচন হয়ে গেল, বা পতন, যদি অকালে পাতা বা এর মোচন, ঠিক আছে, রোধ করে। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। নেক্সটে আসছি আমরা প্রাণী হরমোন। এবার প্রাণী হরমোনের কথা যদি বলি, তাহলে আমি আগেই বলেছি যে প্রাণী হরমোন উদ্ভিদ হরমোনের থেকে কোথায় আলাদা। কারণ প্রাণী হরমোন সৃষ্টি, মানে নিঃসৃত হয় কোথা থেকে? অন্তঃক্ষরা গ্রন্থি থেকে, ঠিক আছে, এই যে বলে দিয়েছি, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে প্রাণী হরমোন কিন্তু সৃষ্টি হয়। ওকে, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে রক্তের মাধ্যমে বাহিত হয়ে দূরবর্তী অঙ্গে কাজ করা রাসায়নিক পদার্থ। বৈশিষ্ট্য,
অনাল গ্রন্থি থেকে ক্ষরিত হয়, রক্তের মাধ্যমে বাহিত হয়, কাজ শেষে নষ্ট হয়ে যায় এবং ফিডব্যাক নিয়ন্ত্রণ দেখা যায়। আসবো আমরা ফিডব্যাক নিয়ন্ত্রণ, পরের কোশ্চেনেই বলেছে ফিডব্যাক নিয়ন্ত্রণ কি, উদাহরণ দ্বারা বুঝিয়ে দাও। ফিডব্যাক নিয়ন্ত্রণের ক্ষেত্রে নেক্সট পেজে যাই। আচ্ছা, কোন গ্রন্থির ক্ষরণ যখন অন্য গ্রন্থির হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ বাড়ে বা নিয়ন্ত্রিত মানে কি বাড়ে অথবা কমে, সেটাকে আমরা বলছি কি ফিডব্যাক নিয়ন্ত্রণ। যেমন এক্সাম্পল দিলে বুঝতে পারবে। দাঁড়াও একটু, আমাকে 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ, না না কেন? ওকে, আচ্ছা, তো ফিডব্যাক যেরকম হচ্ছে থাইরক্সিনের মাত্রা যদি কমে যায়, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা একটু বুঝতে পারবে নিশ্চয়ই, মানে ফিডব্যাকের ক্ষেত্রে কি থাইরক্সিন যদি কমে যায়, যেরকম ধরো আমি যদি একটু এর সাহায্যে বলি জিনিসটাকে, ধরো হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত যে হরমোন টিআরএইচ, ওকে, আমি একটা হরমোনের কথা বলছি, এটা তোমরা জানো, টিআরএইচ থেকে নিঃসৃত হয়। টিআরএইচ উদ্দীপিত করে কোথায়? আমাদের অগ্রপিটুইটারি। আমি জাস্ট পিটুইটারি লিখছি, পিটুইটারি। এবার এই পিটুইটারি থেকে নিঃসৃত হয় টিএসএইচ, তখন টিএসএইচ উদ্দীপিত করে কোথায় কোথায়? থাইরয়েড। থাইরয়েড থেকে তখন ট্রাইআইডোথাইরোনিন, টেট্রাইডোথাইরোনিন, ঠিক আছে, থাইরোক্যালসিটোনিন, এগুলো তখন সৃষ্টি হয়। এবার বলছে থাইরক্সিনের পরিমাণ যদি কোনো কারণে কি হয়, যদি কমে গেলে, তাহলে পিটুইটারি থেকে টিএসএইচ এর ক্ষরণ বাড়ে, এটাকে আমরা বলছি, তখন কি হবে? পিটুইটারি থেকে তখন টিএসএইচ ক্ষরণ বেড়ে যাবে, সেটাকে আমরা বলছি পজিটিভ ফিডব্যাক। আবার থাইরক্সিন বেড়ে গেলে কি হবে? তখন টিএসএইচ ক্ষরণ কমে যাবে, তখন সেটাকে আমরা কি বলছি? নেগেটিভ ফিডব্যাক। ওকে, নেক্সট, উদ্ভিদ ও প্রাণী হরমোনের মধ্যে পার্থক্য। উদ্ভিদ ও প্রাণী হরমোনের মধ্যে পার্থক্য, উদ্ভিদ হরমোন ভাজক কলায় তৈরি হয়, প্রাণী হরমোন অন্তঃক্ষরা গ্রন্থিতে, আগেই বলেছি আমি। উদ্ভিদ হরমোন জাইলেম ফ্লোয়েমের মাধ্যমে বা ব্যাপনের মাধ্যমে যায়, কিন্তু প্রাণী হরমোন হচ্ছে রক্ত লসিকার মাধ্যমে বাহিত হয়। এই দুটো পার্থক্য। নেক্সট হচ্ছে হাইপোথ্যালামাস। নেক্সট হচ্ছে হাইপোথ্যালামাসকে আমরা কেন সুপ্রিম কমান্ডার বলছি বা সর্বোচ্চ প্রভুগ্রন্থি বলা হয়? হাইপোথ্যালামাস নিশ্চিত হরমোনগুলির নাম ও তাদের কাজ। হাইপোথ্যালামাস হচ্ছে কেন বলা হয়? কারণ এ হচ্ছে কি আমাদের প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলা হয় পিটুইটারিকে। ওকে, পিটুইটারিকে আমরা মাস্টার গ্ল্যান্ড বলি। এবার পিটুইটারি থেকে যে হরমোনগুলো নিঃসৃত হয় তাকে কন্ট্রোল করে কি হাইপোথ্যালামাস। এই জন্য এই মাস্টারের হচ্ছে মাস্টার, এই জন্য এটাকে আমরা বলছি কি সর্বোচ্চ প্রভুগ্রন্থি বা সুপ্রিম কমান্ডার। ওকে, হরমোন এখান থেকে নিঃসৃত হরমোনগুলো হচ্ছে কি টিআরএইচ থাইরোট্রপিন রিলিজিং হরমোন, যেটা টিএসএইচ ক্ষরণ করে, জিএইচআরএইচ যেটা গ্রোথ হরমোন রিলিজ করে, তারপরে হচ্ছে আরো আছে নাম্বার 3 এখানে বলতে পারো টিআরএইচ, তারপরে হচ্ছে এ কি বলে এআরএইচ, ঠিক আছে। নাম্বার 4 হচ্ছে এটা জিএইচআরএইচ, তারপরে হচ্ছে গ্রোথ হরমোন এআরএইচ,
এসিটিএইচ বলছি, আরে টিএসএইচ, জিএনআরএইচ, মানে এটা গ্রোথ হরমোন রিলিজিং এ সাহায্য করে। তারপরে হ্যাঁ পিআরএইচ, প্রোল্যাকটিন, তারপরে হচ্ছে তোমার তারপরে হচ্ছে জিএনআরএইচ হয়, হ্যাঁ জিএনআরএইচ, ঠিক আছে, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, এগুলো রিলিজ করে। এবার আসছি যে নেক্সট কোশ্চেন 39, পিটুইটারিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি বলা হয় কেন? ঠিক আছে, পিটুইটারি নিঃসৃত হরমোনের নাম। মাস্টার গ্ল্যান্ড কেন বলা হয়? কারণ এটা কি করে, থাইরয়েড, ঠিক আছে, অ্যাড্রিনালের কিন্তু কর্টেক্স, ওকে, এটা কিন্তু কর্টেক্স, অ্যাড্রিনাল কর্টেক্স অঞ্চলে কাজকে নিয়ন্ত্রণ করে। হরমোন ও মানে নিঃসৃত হরমোন মানে এখানে নিঃসৃত হরমোন এবং তাদের কাজ। এসিটিএইচ অ্যাড্রিনাল কর্টেক্সকে উদ্দীপিত করে। জিএইচ দেহ অস্থি পেশি, দেহ মানে পেশি, এখানে কিন্তু পেশি ও অস্থির বৃদ্ধি ঘটায়। টিএসএইচ মানে থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে। জনন গ্রন্থি এফএসএইচ, এই জন্য জিটিএইচ, এফএসএইচ ও এলএইচ হচ্ছে কি, এটা কিন্তু জিটিএইচ বলা হয়। জিটিএইচ গ্রোথ মানে গোনাডোট্রপিক হরমোন, ওকে। নেক্সট হচ্ছে থাইরয়েড গ্রন্থির অবস্থান, নিঃসৃত হরমোন। থাইরয়েড গ্রন্থি থেকে অবস্থান করে গলায়, ট্রাকিয়ার দুপাশে, বাটারফ্লাই লাইক দেখতে। নিঃসৃত হরমোন হচ্ছে থাইরক্সিন, যেটাকে T4 বলি, T3 বলি। আর একটা হচ্ছে কি থাইরোক্যালসিটোনিন, আর এটা হচ্ছে থাইরোক্যালসিটোনিন, এই একটা হরমোন নিঃসৃত হয়, ঠিক আছে। এর কাজ মৌল বিপাকার বিএমআর নিয়ন্ত্রণ করে, খুব ইম্পর্টেন্ট। হৃদস্পন্দন ও রক্তচাপ বাড়ায় এবং আরবিসি লোহিত রক্তকণিকা গঠনে সাহায্য করে, খুব ইম্পর্টেন্ট এর কাজ। থাইরয়েড নিঃসৃত থাইরক্সিন হরমোনের অধিক ও কম ক্ষরণে মানবদেহে কি কি সমস্যাগুলো দেখা যায়, ওকে। নেক্সট পেজে যাই। দেখো, কম ক্ষরণে শিশুদের ক্রেটিনিজম এবং বড়দের ক্ষেত্রে ত্বক খসখসে ফোলাভাব, মিক্সিডিমা। আর অধিক ক্ষরণে কি হয়, গয়টার, এক্সোপথেলমিক গয়টার, চোখ ঠেলে বেরিয়ে আসা, এগুলো দেখা যায়, ঠিক আছে। নেক্সট অগ্নাশয় নিঃসৃত হরমোন হচ্ছে ইনসুলিন এবং গ্লুকাগন। ইনসুলিনের ভূমিকা, রক্ত থেকে গ্লুকোজ কোষে প্রবেশ করায়। যকৃত পেশিতে গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে, যে প্রসেসকে আমরা বলি গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরিকে আমরা বলি গ্লাইকোজেনেসিস। রক্তে শর্করার পরিমাণটাকে বাড়িয়ে দেয়, ওকে। সরি কমায়, একদম ভুলে গেল, মানে রক্ত থেকে কি করে, রক্ত থেকে গ্লুকোজটাকে কোষে প্রবেশ করে দেয়, তাহলে রক্ত শর্করার পরিমাণ কি হবে, কমে যাবে। হ্যাঁ, ইনসুলিন গ্লুকাগন মানবদেহে কিভাবে, ইনসুলিন যদি কম ক্ষরণ হয় তাহলে কি হবে, ডায়াবেটিস মেলিটাস, যেটাকে আমরা বলি মধুমেহ, ব্লাড সুগার যাকে আমরা বলি। আর গ্লুকাগনের কম ক্ষরণে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাবে, যেটাকে আমরা বলি হাইপোগ্লাইসেমিয়া। মানে হাইপো মানে কমে যাবে, তাহলে কমবে কোথায়, কোষে শর্করার পরিমাণ কমে যাবে, কিন্তু রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাবে। আর ইনসুলিন যদি রক্ত, তাহলে কি হবে, কোষে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাবে। আমি একটু ভুল বললাম, এক সেকেন্ড, একটু ভুল বললাম। ইনসুলিন যদি কম ক্ষরণ হয় তাহলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাবে, আর গ্লুকাগন যদি কম ক্ষরণ হয় তাহলে রক্তে শর্করার পরিমাণ কমে যাবে, যেটাকে আমরা বলছি হাইপোগ্লাইসেমিয়া, ঠিক আছে, হাইপোগ্লাইসেমিয়া। এবার হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থির অবস্থান এবং নিঃসৃত হরমোন। এবার অ্যাড্রিনাল বৃক্কের উপরে, এই জন্য এটাকে আমরা সুপ্রারেনাল গ্রন্থিও বলি, অ্যাড্রিনালকে আমরা সুপ্রারেনাল গ্রন্থিও বলি, ঠিক আছে। আমাদের ঠিক বৃক্কের উপরে থেকে, বৃক্কের উপরে, এই যে অ্যাড্রিনাল, এবং অ্যাড্রিনালের মেডালা অঞ্চল থেকে অ্যাড্রিনালিন এবং কর্টেক্স অঞ্চল থেকে বিভিন্ন অন্য হরমোন ক্ষরণ হয়। অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিন মেডালা অঞ্চল থেকে বলে দিয়েছে, ঠিক আছে। কি করে, অ্যাড্রিনালিন হৃদস্পন্দন ও রক্তচাপ বাড়ায় এবং মানে শ্বাসনালীকে প্রসারিত করে প্রয়োজন হলে, এই জন্য এটাকে আমরা কি বলি, সংকটকালীন হরমোন ও বলি। এটাকে আমরা কি বলি, সংকটকালীন হরমোন বলে থাকি।
ঠিক আছে। আর নর অ্যাড্রিনালিন রক্তচাপ স্বাভাবিক রাখে বা অনেক সময় বাড়াতেও সাহায্য করে, স্বাভাবিক রাখে। হচ্ছে ইনসুলিন গ্লুকাগন পরস্পর বিপরীতধর্মী কাজ করে, যেটা আমি এক্ষুনি বললাম যে ইনসুলিন কি করে রক্তে, ধরো আমাদের ব্লাড ভেসেল চলে গেছে এরকম এবং পাশে এরকম আমাদের কোষগুলো আছে, ঠিক আছে। ইনসুলিন কি করে রক্ত থেকে গ্লুকোজ কোষের মধ্যে প্রবেশ করায়, আর গ্লুকাগন কি করে কোষ থেকে মানে রক্তে থেকে কোষে গ্লুকোজ আসতে বাধা দান করে, যদি বেশি চলে আসে সে আবার ফিরিয়ে দেয়, মানে এরকম একটা ব্যাপার, বাধা দান করে, ঠিক আছে। ইনসুলিন রক্তে গ্লুকোজের পরিমাণ কমায়, যেটাকে গ্লাইকোজেনেসিস পদ্ধতি, আর গ্লুকাগন রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে দেয়, যেটাকে আমরা বলি গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়া। তাই এটা দুজনের কাজ হচ্ছে কি বিপরীতধর্মী। সুতরাং আমরা যদি মানে ইনসুলিনের কাজ এবং এটাকে আমরা ওই জন্য কি বলি দ্বৈত নিয়ন্ত্রণ, দ্বৈত নিয়ন্ত্রণ বা 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 ডাবল কন্ট্রোল। ওকে, ডাবল কন্ট্রোল বা দ্বৈত নিয়ন্ত্রণ। নেক্সট, অ্যাড্রিনালিনকে জরুরিকালীন বা সংকটকালীন হরমোন বলা হয় কেন? এক্ষুনি বললাম। নেক্সট পেজে যাই। জরুরিকালীন, জরুরি মানে জরুরি অবস্থায় অ্যাড্রিনালিন ক্ষরণ হয় আর কি। অর্থাৎ এখানে বলছে যে যখন ভয়, রাগ, দুশ্চিন্তা, উত্তেজনার সময় অ্যাড্রিনালিন দ্রুত ক্ষরিত হয়ে দেহকে পরিস্থিতির মোকাবিলার জন্য প্রস্তুত করে যায়। যখন রাগ হয় হৃদস্পন্দন বাড়িয়ে দিবে, যখন ভয় পাই, যখন খুব রাগ হয় হৃদস্পন্দন বেড়ে যায়, পেশি দিয়ে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়, ঠিক আছে। তাকে এই জন্য একে কি বলা হয় জরুরিকালীন বা সংকটকালীন হরমোনও বলা হয়। নেক্সট, শুক্রাশয় এর অবস্থান, নিঃসৃত হরমোন ও কাজ। শুক্রাশয় হচ্ছে পুরুষদের স্ক্রোটাম থলির মধ্যে অবস্থিত, যেটা হচ্ছে দেহের বাইরে থাকে, ঠিক আছে। কিন্তু স্ত্রীদের ক্ষেত্রে মানে শুক্রাশয় হচ্ছে পুরুষদের প্রধান জননাঙ্গ, গোনাড বলা হয় ওই জন্য। আর ডিম্বাশয় হচ্ছে স্ত্রীদের ক্ষেত্রে প্রধান জননাঙ্গ, কিন্তু পুরুষদের ক্ষেত্রে শুক্রাশয়গুলো স্ক্রোটাম নামক থলির মাধ্যমে দেহের বাইরে থাকে, ঠিক আছে অবস্থান। হরমোন নিঃসৃত হরমোন টেস্টোস্টেরন পুরুষদের গৌণ যৌন বৈশিষ্ট্য যেমন দাড়ি গোঁফ, পেশিবহুল দেহ এরকম এগুলোতে সাহায্য করে। আর শুক্রাণু উৎপাদনেও নেক্সট হচ্ছে শুক্রাণু উৎপাদনেও কিন্তু সাহায্য করে। ডিম্বাশয়ের অবস্থান ও কাজ। ডিম্বাশয়ে অবস্থান হচ্ছে স্ত্রীদের লোয়ার অ্যাবডোমিনে থাকে, ঠিক আছে। নারীদের জরায়ুতে থাকে, জরায়ুর দুপাশে লোয়ার অ্যাবডোমেন অঞ্চলে। লোয়ার অ্যাবডোমেন মানে মানে তলপেটে, ঠিক আছে। হরমোন হচ্ছে নিঃসৃত হরমোন হচ্ছে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। কাজ কি? ইস্ট্রোজেন কি করে নারী দেহের কোমলতা, স্তনগ্রন্থির বিকাশ ইত্যাদি গৌণ যৌন বৈশিষ্ট্যগুলিকে প্রকাশ করে। প্রোজেস্টেরন কি করে গর্ভাবস্থা রক্ষা করে এবং অমরা গঠনে, প্লাসেন্টা বা অমরা, এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, অমরা গঠনে সাহায্য করে, ঠিক আছে। প্লাসেন্টা 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 গঠনে সাহায্য করে। এবার বলছে অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে পার্থক্য কি? এটা নালীবিহীন হয়, ঠিক আছে, আর বহিঃক্ষরা হচ্ছে নালীযুক্ত হয়। অন্তঃক্ষরা থেকে হরমোন নিঃসরণ হয়, ঠিক আছে, আর বহিঃক্ষরা থেকে উৎসেচক বা লালারস, ঘাম ইত্যাদি নিঃসৃত হয়। নেক্সট আসছে কি যে স্নায়ুতন্ত্র। নেক্সট আমাদের টপিক স্নায়ুতন্ত্র। এবার স্নায়ুতন্ত্র, স্নায়ুতন্ত্রের ক্ষেত্রে আচ্ছা এতক্ষণ যে আমরা হরমোন পড়লাম, হরমোনকে আমরা কি বলেছি যে রাসায়নিক সমন্বয়ক। হরমোনকে আমরা কি বলেছি রাসায়নিক সমন্বয়ক, কিন্তু স্নায়ুকে আমরা কি বলবো? এরা কিন্তু ভৌত সমন্বয়ক, ঠিক আছে, এরা কিন্তু ভৌত সমন্বয়ক। সমন্বয়ক পড়ছি আমরা যেহেতু, ভৌত সমন্বয়ক, ঠিক আছে। নাম্বার 1 হচ্ছে সমন্বয় সাধন। বিভিন্ন অঙ্গের ও কাজের মধ্যে কি করে? সমন্বয় বা সামঞ্জস্য বজায় রাখে। স্নায়ুতন্ত্র কি মানে কাকে বলছে? সমন্বয় সাধন কাকে বলছে? আর স্নায়ুতন্ত্র কাকে বলছে? যে তন্ত্রের মাধ্যমে প্রাণী উদ্দীপনা গ্রহণ এবং তাতে সাড়া দিয়ে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে। মানে উদ্দীপনা গ্রহণ, কোনো কিছু একটা দেখলাম, সেই জিনিসটা ভালো কি খারাপ, তাহলে উদ্দীপনা গ্রহণ করলাম কি দেখলাম, দেখাটাকে গ্রহণ করা এবং তার বিরুদ্ধে সাড়া দেওয়া। জিনিসটা যদি ভালো হয় তাহলে ভালো রিয়েক্ট করব, যদি খারাপ হয় তাহলে খারাপ রিয়েক্ট করব, তাহলে সেটাকে বলা সাড়া দেওয়া, ঠিক আছে। এটা দুটোকে একসঙ্গে, এই সমস্ত জিনিসকে একসঙ্গে আমরা কি বলছি? স্নায়ুতন্ত্র।
এবং এতে সাহায্যকারী যে অঙ্গগুলো, মানে এই যে উদ্দীপনা গ্রহণ এবং উদ্দীপনায় সাড়া দেওয়া, এই যে কাজের সঙ্গে যুক্ত যে অঙ্গগুলো মিলিত হয়ে যে তন্ত্র গঠন করে সেটাকে আমরা বলি স্নায়ুতন্ত্র। কাজ কি? উদ্দীপনা পরিবহন, দেহের বিভিন্ন অংশের কাজের সমন্বয় তৈরি, পেশি ও গ্রন্থির কাজ নিয়ন্ত্রণ। পেশি ও গ্রন্থির কি? কাজ নিয়ন্ত্রণ। নেক্সট আসছে হরমোন ও স্নায়ুতন্ত্রের মধ্যে পার্থক্য। হরমোন হচ্ছে, হরমোন আমি আগেই বলেছি হরমোন হচ্ছে রাসায়নিক সমন্বয়ক, কিন্তু স্নায়ুতন্ত্র কি? ভৌত সমন্বয়ক। হরমোনের কাজ ধীর কিন্তু দীর্ঘস্থায়ী, স্নায়ুর কাজ দ্রুত কিন্তু ক্ষণস্থায়ী। ঠিক আছে, হরমোন খুব ধীরে কাজ করে কিন্তু অনেকক্ষণ তার কাজ দীর্ঘস্থায়ী হয়, কিন্তু স্নায়ুর কাজ হচ্ছে খুব দ্রুত কাজ করে, বাট সেটা হচ্ছে কি? খুব কম সময়ের জন্য থাকে। আচ্ছা, নেক্সট পেজে এটা চলো, মানব দেহে স্নায়ু প্রবাহ। আচ্ছা, স্নায়ু প্রবাহ কিভাবে হয়? দেখো, উদ্দীপক, উদ্দীপক মানে যেটা উদ্দীপনা দিচ্ছে, সেটা হতে পারে আলো, হতে পারে উষ্ণতা, হতে পারে স্পর্শ। ওকে, উদ্দীপক। এবার কিছু গ্রাহক অঙ্গ আছে আমাদের। আমাদের গ্রাহক অঙ্গ কি কি? আমাদের 5টা গ্রাহক অঙ্গ আছে, যেগুলোকে আমরা জ্ঞানেন্দ্রিয় বলি, সেন্স অর্গান যেগুলোকে বলা হয়। ঠিক আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক। ঠিক আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, জিভ ও হচ্ছে কি ত্বক। সেখান থেকে সংজ্ঞাবহ স্নায়ু। সংজ্ঞাবহ স্নায়ু কি করে? উদ্দীপনা গ্রাহক অঙ্গ থেকে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মানে স্নায়ু কেন্দ্র যেটাকে আমরা বলছি এখানে, এই যে মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড, উদ্দীপনাটা নিয়ে আসা। ঠিক আছে, আর আজ্ঞাবহ স্নায়ু কি করে? সুষুম্নাকাণ্ড এবং মস্তিষ্ক এই দুটো অঞ্চল থেকে উদ্দীপনাটাকে নিয়ে যায়। ঠিক আছে, তারপর হচ্ছে কারক পেশি বা গ্রন্থি কাজ করে এবং সাড়া প্রদান হয়ে গেল। ঠিক আছে, নিউরনের বা স্নায়ুকোষ কাকে বলে? নিউরনের গঠন বর্ণনা করো। দেখো, নিউরনের যদি গঠন আসি, আমি একটু একটা ছবিটা আঁকার চেষ্টা করছি। ঠিক আছে, খুব মানে এভাবে আঁকবো। আচ্ছা, ছবি নিশ্চয়ই তোমরা প্র্যাকটিস করেছো। আর এখানে আমি খুব সিম্পল ভাবে চেষ্টা করছি, মানে খুব দ্রুততার সঙ্গে চেষ্টা করছি। এবার 3টে অংশ থাকে। ঠিক আছে, একটা হচ্ছে কোষ দেহ, এটা হচ্ছে মায়েলিন আবরণী। ওকে, কোষ দেহ, এই অঞ্চলটা হচ্ছে কোষ দেহ এটা। ঠিক আছে, প্রবর্ধক, ডেনড্রন এবং অ্যাকসন। এবং অ্যাকশনের মধ্যে যেগুলো থাকে, অ্যাকশনে মাইলিন সিট থাকে, সোয়ান কোষ থাকতে পারে, আবার অনেক সময় নাও থাকতে পারে। ঠিক আছে, নিউরোগ্লিয়া কি? নিউরোগ্লিয়া কি? নিউরোগ্লিয়া, নিউরোগ্লিয়া হচ্ছে স্নায়ুতন্ত্রের ধারক কোষ, যা স্নায়ুস্পন্দন পরিবহনে সাহায্য করে। ঠিক আছে, করে না, ভুল বললাম। এরা কিন্তু স্নায়ু স্পন্দন পরিবহন করে না, কিন্তু স্নায়ুতন্ত্রের ধারক কোষ, মানে নিউরনকে ধারণ করে এরা বলতে গেলে। ঠিক আছে, বা কোথাও ধরো নিউরন ক্ষতিগ্রস্ত হলো, সেই জায়গাটাকে দখল করে নেয়, কিন্তু এরা কিন্তু স্নায়ু স্পন্দন পরিবহন করে না। ঠিক আছে, কাজ, নিউরনকে পুষ্টি যোগায় ও সুরক্ষা প্রদান করে।
অ্যাস্ট্রোসাইট যেমন 3 প্রকারের, অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোগ্লিয়া আর একটা হচ্ছে মাইক্রোগ্লিয়া, 3 প্রকারের। কাজ অনুযায়ী নিউরনের প্রকারভেদ। কাজ অনুযায়ী নিউরনকে আমরা মোটামুটি 3 ভাগে ভাগ করি। আর হচ্ছে সংজ্ঞাবহ নিউরন, এই যে বললাম যে উদ্দীপনাটাকে নিয়ে আসবে, উদ্দীপনা কোথা থেকে নিয়ে আসবে? গ্রাহক অঙ্গ থেকে, ঠিক আছে। আজ্ঞাবহ নিউরন কোথায় উদ্দীপনাটাকে নিয়ে যাবে? কোথায় নিয়ে যাবে? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কারক অঙ্গে নিয়ে যাবে। গ্রাহক কোনটা? এই যে চক্ষু, গণ, নাসিকা, জিহ্বা গ্রাহক, ঠিক আছে। আর কারক, কারক কোনগুলো? এক্ষুনি হলো কারক হচ্ছে কি? পেশি, ঠিক আছে, স্নায়ু মানে সরি ইয়ে গ্রন্থি, গ্রন্থি, এগুলো হচ্ছে সব কিন্তু কারক অঙ্গ, ঠিক আছে। সহযোগী হচ্ছে, এবং সহযোগী, সহযোগী কি করে? দুটি নিউরনের মধ্যে সংযোগ সাধন করে সহযোগী, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি যে স্নায়ু বা নার্ভ কাকে বলে? যোগকলা বেষ্টিত স্নায়ুতন্তু গুচ্ছকে স্নায়ু বলে। আবরণগুলি এন্ডোনিউরিয়াম, একদম ভেতরের আবরণকে, তার বাইরের আবরণকে বলা হয় পেরিনিউরিয়াম, তার আর বাইরের আবরণকে বলা হয় এপিনিউরিয়াম। মানে কি রকম ব্যাপারটা? মনে করো এটা হচ্ছে স্নায়ু, ঠিক আছে। এর ভেতরে অনেকগুলো এরকম, এগুলোকে বলছি স্নায়ুতন্তু, এক একটা এগুলো হচ্ছে একটা স্নায়ুতন্তু, ঠিক আছে। আবার এই স্নায়ুতন্তুর ভিতরে কিন্তু আবার ছোট ছোট স্নায়ু আছে, স্নায়ু কোষ, যেটাকে আমরা নিউরন বলছি, প্রত্যেকটাতে আছে। কি বললাম, বোঝা গেল? তাহলে একদম বাইরেরটাকে বলছি স্নায়ু, তাহলে এটা হচ্ছে স্নায়ু, স্নায়ু। তারপর এটা হচ্ছে কি? স্নায়ুতন্তু, স্নায়ুতন্তু। আর একদম ভেতরে এটা হচ্ছে কি? স্নায়ু, স্নায়ু কোষ। স্নায়ু কোষের আবরণকে আমরা বলছি এন্ডোনিউরিয়াম, স্নায়ুতন্তুর আবরণকে বলছি পেরিনিউরিয়াম, এবং স্নায়ুর আবরণকে আমরা কি বলছি? এপিনিউরিয়াম। ওকে, নেক্সট স্নায়ু গ্রন্থি বা নার্ভ গ্যাংলিয়ন কাকে বলছে? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে কয়েকটি নিউরন কোষ দেহ মিলিত হয়ে যে গ্রন্থি তৈরি করে। কাজ হচ্ছে স্নায়ু সৃষ্টি করা এবং নিউরো সিক্রেশনে সাহায্য করা। নিউরো সিক্রেশন বলতে বিভিন্ন মানে নিউরো হরমোন নিঃসরণ। নেক্সট 58, স্নায়ু সন্নিধি বা সাইন্যাপস কাকে বলে? চিত্রসহ স্নায়ু সন্নিধির সংজ্ঞা, ঠিক আছে, সংক্ষেপে বর্ণনা করো। দেখো স্নায়ু মানে কি? একটা নিউরনের শেষ, অপর নিউরনের শুরু। এখানে দিয়েছে নাকি একটু দেখে নিই, নেক্সট পেজে মনে হয় আছে। দেখো এই ছবিটা, সাইন্যাপসের ছবি দেওয়া নেই। ওকে ওকে, ঠিক আছে। সাইন্যাপস তাহলে একটু বলে দিই, সাইন্যাপসের ব্যাপারটা কিরকম? একটা নিউরনের শেষ আর একটা নিউরনের শুরু, এটাকে আমরা কি বলছি? স্নায়ু সন্নিধি, ঠিক আছে। একটা নিউরনে এখানে কি থাকে? নিউরন, এই যে সাইন্যাপটিক বাল্ব থাকে এখানে, এখান থেকে কি আছে? সাইন্যাপটিক বাল্বে বা সাইন্যাপটিক নবে এখানে থাকে সাইন্যাপটিক ভেসিকেল থাকে, এখানে থাকে নিউরো ট্রান্সমিটার, ঠিক আছে। সেই নিউরো ট্রান্সমিটার থেকে উদ্দীপনা, নিউরো ট্রান্সমিটারের মাধ্যমে মানে একটা অ্যাকশনের শেষ প্রান্ত থেকে একটা ডেনড্রনের শুরু সেখানে চলে আসে, ঠিক আছে। দুটি নিউরনের সংযোগস্থল, যেখানে এক নিউরনের অ্যাকশন ও অন্য নিউরনের ডেনড্রনে শেষ হয়। এখানে সাইন্যাপটিক ক্লেফট থাকে। হ্যাঁ, মাঝখানের এইটাকে আমরা কি বলছি? মাঝখানের এই অংশটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি সাইন্যাপটিক, সাইন্যাপটিক ক্লেফট, সাইন্যাপটিক ক্লেফট। ওকে, এখানে নিউরোট্রান্সমিটার থাকে। ওকে, নেক্সট নিউরোট্রান্সমিটার কি? নিউরোট্রান্সমিটার হচ্ছে এই যে সাইন্যাপটিক ক্লেফটে থাকে তরল আর কি, তরল, এটা মানে চলে আসে নিউরোট্রান্সমিটারটা এখানে চলে আসে। নিউরোট্রান্সমিটার কি? যে উদ্দীপনা, স্নায়ু উদ্দীপনা এক নিউরন থেকে অপর নিউরনে প্রেরণ করতে সাহায্য করে নিউরোট্রান্সমিটার, ঠিক আছে। যেমন হচ্ছে কি অ্যাসিটাইল কোলিন,
সাইন্যাপসিস সাইন্যাপসিস স্নায়ু বহনকারী রাসায়নিক পদার্থ। ঠিক আছে। আচ্ছা, শারীরবৃত্তীয় ভাল্ব বলা হয় কেন সাইন্যাপসকে? কি বলছি, শারীরবৃত্তীয় ভাল্ব কেন বলা হয়? কারণ সাইন্যাপসিস স্নায়ু কেবল একদিকে, অ্যাকশন থেকে ভাল্ব ডেনড্রনের দিকে যায়, আবার ডেনড্রন থেকে ব্যাক করে আসবে না কিন্তু অ্যাকশনে। ঠিক আছে, উল্টো দিকে যাবে না, ওই জন্য এটাকে কি বলা হয়, শারীরবৃত্তীয় ভাল্ব বলা হয়। মস্তিষ্কের বিভিন্ন অংশের শ্রেণীবিভাগ করো। মস্তিষ্ককে আমরা মেনলি তিনটি অংশ ভাগ করি, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক আর পশ্চাৎ মস্তিষ্ক। অগ্র মস্তিষ্কের কি কি অংশ? সেরিব্রাম, ঠিক আছে, থ্যালামাস, হাইপোথ্যালামাস। মধ্য মস্তিষ্কে হচ্ছে টেকটাম এবং সেরিব্রাল পেডাঙ্কল। দেখো, এটা কিন্তু আমি খুব সিম্পল ভাবে বলেছি, এটাতে অনেক ভাগ অনেক আছে, বাট আমি একদম সিম্পল হইতে বলার চেষ্টা করছি। এবং মানে কেউ যদি একবার দেখে তাদের যদি মনে রাখতে সুবিধা হয় জিনিসগুলো। পশ্চাৎ মস্তিষ্কে থাকে পন্স এবং সেরিবেলাম এবং মেডালা অবলঙ্গাটা। মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজ। মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজ দেখো, সেরিব্রাম কি করে? আমাদের বুদ্ধি, চিন্তা, ঠিক আছে, স্মৃতি, এগুলো স্মৃতি, ঠিক আছে, এগুলোকে নিয়ন্ত্রণ করে। মানে স্মৃতিশক্তি, দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা করতে। হাইপোথ্যালামাস কি করে? হাইপোথ্যালামাস ক্ষুধা, তৃষ্ণা, দেহের তাপমাত্রা, আবেগ, এগুলোকে নিয়ন্ত্রণ করে। হাইপোথ্যালামাসকে আমরা আরেকটা থার্মোস্ট্যাটও বলে থাকি, থার্মোস্ট্যাট। ঠিক আছে। লঘু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা করে। সুষুম্না শীর্ষক, এরা কি করে? আমাদের শ্বাসকার্য, হৃদস্পন্দন দ্রুত হবে কি হালকা হবে, লালাক্ষরণ নিঃসরণ নিয়ন্ত্রণ করে এগুলো। ঠিক আছে। নেক্সট হচ্ছে থ্যালামাসকে রিলে সেন্টার বা কেন বলা হয়? কারণ এ কি করে, মানে সংজ্ঞাবহ যে উদ্দীপনাগুলো সেটা কি করে, থ্যালামাস হয়েই আমাদের গুরু মস্তিষ্কে প্রবেশ করে। এই জন্য একে গুরু মস্তিষ্কের প্রবেশদ্বার বা রিলে সেন্টার বা সিংহদ্বারও বলা হয়। সিংহদ্বারও বলা হয়। ঠিক আছে, গুরু মস্তিষ্কের সিংহদ্বার। সুষুম্না কাণ্ডের অবস্থান ও কাজ। সুষুম্না কাণ্ড কোথায় অবস্থান করে? সুষুম্না কাণ্ড মেরুদণ্ডের নিউরাল ক্যানেলে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোথায় থাকে? নিউরাল ক্যানেলে অবস্থান করে। নিউরাল ক্যানেল কোনটা? আমাদের যে মেরুদণ্ড আছে, মেরুদণ্ডের মানে প্রত্যেকটা যে ভাটিব্রা, কশেরুকার মাঝখানে ফাঁকা জায়গা, সেটাকে আমরা কি বলি? নিউরাল ক্যানেল। ওকে, সেখানে অবস্থান করে। কাজ প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং মস্তিষ্ক ও দেহের মধ্যে উদ্দীপনায় আদান প্রদান করে। সিএসএফ খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। সিএসএফ কোথায় থাকে? সেরিব্রো স্পাইনাল ফ্লুইড বা মস্তিষ্ক মেরুরস বলা হয়। ফ্লুইড পয়লা সুগার হবে, ফ্লুইড, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড বা সিএসএফ। অবস্থান মস্তিষ্কের ভেন্ট্রিকুলে থাকে, মানে আমাদের মস্তিষ্কের নিলয় থাকে। ঠিক আছে, কটা নিলয় থাকে আমাদের? 4টা। সেই নিলয়গুলোতে থাকে সিএসএফ। যেরকম আমাদের হৃৎপিণ্ডের নিলয় থাকে, সেখানে রক্ত যায়, আর এখানে কিন্তু সিএসএফ থাকে। মস্তিষ্ক সুষুম্না কাণ্ডের কেন্দ্রীয় নালীতে থাকে। ঠিক আছে, কেন্দ্রীয় নালী বা সেন্ট্রাল ক্যানেল বলা হয়। আচ্ছা, মস্তিষ্ক সুষুম্না কাণ্ডকে পুষ্টি যোগায় এবং আঘাত থেকে রক্ষা করে। ঠিক আছে। নেক্সট, প্রতিবর্ত ক্রিয়া ও চোখ। প্রতিবর্ত ক্রিয়া কাকে বলছে? প্রতিবর্ত ক্রিয়া উদাহরণ দাও, এর বৈশিষ্ট্য। সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত মস্তিষ্কের অনপেক্ষ মানে নিরপেক্ষ, দ্রুত ও স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া। যেমন চোখে আলো পড়লে কি হয়? চোখের পাতা বন্ধ হয়ে যাবে। এটা বৈশিষ্ট্য কি যদি বলি, এটা খুব দ্রুত ঘটে, খুব দ্রুত হয়। চোখে আলো পড়া মানে কি হবে? চোখের পাতাটা ছোট হয়ে যাবে। ঠিক আছে। গরম জিনিসে হাত পড়লে হাত দ্রুত কিন্তু উঠে যাবে। অনৈচ্ছিক, অনৈচ্ছিক মানে এটা কিন্তু ইচ্ছাধীন নয়, মানে তুমি এটা চোখে আলো পড়লে তুমি চাকিয়ে রাখবে, এরকম হঠাৎ যদি আলোটা পড়ে আর কি। আর সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়। প্রতিবর্ত ক্রিয়া হচ্ছে আবার দুই প্রকার। প্রতিবর্ত ক্রিয়াকে আমরা দুই ভাগে ভাগ করি।
প্রতিবর্ত কি কি? একটা হচ্ছে কি সহজাত, ঠিক আছে, আর একটা হচ্ছে অর্জিত। সহজাত একটা, আর একটা হচ্ছে অর্জিত। সহজাত মানে যেগুলো আমরা মানে নিয়ে জন্ম হই সেগুলোকে আমরা কি বলছি? সহজাত, ঠিক আছে। আর অর্জিত মানে যেগুলো আমরা নিয়ে জন্ম হই না, আমাদের জন্মের পরে এগুলোকে আমাকে অর্জন করতে হয়, সেটাকে বলা হয় অর্জিত। ওকে, জন্মগত যেমন শিশুর স্তনপান, ঠিক আছে, শিশুর কান্না, জন্মের পরে শিশুর কান্না, তারপর চোখে আলো পড়লে চোখের পাতা বন্ধ হয়ে যাওয়া, এগুলো জন্মগত। অর্জিত মানে কি? অভ্যাসের দ্বারা নিয়ন্ত্রিত, সাইকেল চালানো, ঠিক আছে, আবৃত্তি। প্রতিবর্ত পথ বা রিফ্লেক্স আর্ক, ঠিক আছে, আমাদের 5টি উপাদান দ্বারা গঠিত: গ্রাহক, সংজ্ঞাবহ স্নায়ু, স্নায়ু কেন্দ্র, আজ্ঞাবহ স্নায়ু এবং কারক। এই 5টা জিনিস দ্বারা গঠিত, ঠিক আছে, এই 5টা জিনিস দ্বারা কিন্তু গঠিত। ওকে, এবার এক সেকেন্ড, আমি তাহলে নিচের এটা দেখিয়ে দিই। হ্যাঁ, এই যে নিজ আর্ক বলা হয়, হাঁটুতে যদি মারা হয় তাহলে এখান থেকে উদ্দীপনা যাচ্ছে, ঠিক আছে, পেন রিসেপ্টর ইন স্কিন, উদ্দীপনা যাচ্ছে কোথায় আমাদের? এই যে দেখো, এই যে এই কালারটা যাচ্ছে কোথায়? এই, এটা হচ্ছে কি? সংজ্ঞাবহ নিউরন, ঠিক আছে। এখানে আছে অ্যাডজাস্টার নিউরন, তারপরে এখানে উদ্দীপনা আবার এই যে দেখতে পাচ্ছ। তখন হচ্ছে হাঁটুতে দেখবে মারলে হাঁটু কিন্তু ঝাঁকুনি হয় আর কি, এটাকে হাঁটুর ঝাঁকুনি বলা হয়। এটাও কিন্তু এক ধরনের রিফ্লেক্স আর্ক আর কি, রিফ্লেক্স আর্ক, প্রতিবর্তক চাপ। এবার জ্ঞানেন্দ্রিয়ের কথা বলেছে, অলরেডি আমি জ্ঞানেন্দ্রিয়ের কথা বলে দিয়েছি। আমাদের 5 প্রকারের জ্ঞানেন্দ্রিয় থাকে: চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক। এবার আছে চোখ। অক্ষিগোলকের বিভিন্ন অংশ, ঠিক আছে, একটু অক্ষিগোলকের চোখের ছবিটায় চলে যাই, দিলে এগুলো বুঝতে পারবে। দেখো, এই হচ্ছে চোখ। চোখের একদম বাইরের লেয়ারটাকে আমরা কি বলি? করয়েড, সরি স্ক্লেরা, একদম বাইরেরটাকে। স্ক্লেরার স্ক্লেরার ঠিক পরের মানে ঠিক স্ক্লেরা যখন এখানে চলে আসছে সেটাকে আমরা নাম দিয়ে দিচ্ছি কর্নিয়া। দেখতে পাচ্ছ? কর্নিয়া, স্ক্লেরা, কর্নিয়া। তারপর হচ্ছে কোরয়েড, হ্যাঁ এই অংশটা, এই যে লাল অংশটা, এটা হচ্ছে কোরয়েড। তারপরের অংশ হচ্ছে রেটিনা। এবার এই কোরয়েড কিন্তু এখানে সিলিয়ারি বডি তৈরি করছে আর আইরিস তৈরি করছে। এটা হচ্ছে সিলিয়ারি বডি, ঠিক আছে, এই যে সিলিয়ারি বডি, আর হচ্ছে আইরিস তৈরি করছে, এই যে এটা হচ্ছে আইরিস। এটা আইরিস কোথায় লেখা আছে? হ্যাঁ হ্যাঁ, এই যে এইটা এইটা এটা 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 হচ্ছে আইরিস, এই যে অংশটা। এবার এইটাকে দেখো, এই যে নীল রঙে দেখতে পাচ্ছ না, এটা কিন্তু অ্যাকচুয়ালি গোল এরকম, নিশ্চয়ই এই পাশে দেখতে পাচ্ছ, এটা গোল। আর এটা হচ্ছে লেন্স আমাদের, এইটা এই যে লেন্স। লেন্সটা কিন্তু আমরা দেখতে পাবো না বাইরের থেকে। এটা হচ্ছে পিউপিল বা তারারন্ধ্র, এই যে কালো অংশটা যার মধ্যে দিয়ে আলোটা চোখের ভেতরে পড়ছে। এই যে আলোটা পড়ছে, আলো পড়ছে কর্নিয়া, কর্নিয়া হয়ে এখানে থাকে অ্যাকুয়াস হিউমর, ঠিক আছে, তারপরে পড়ছে এই যে তারারন্ধ্র, তারপরে লেন্সের উপরে পড়ছে, ঠিক আছে, এবং তারপর সেখান থেকে গিয়ে পড়ছে রেটিনাতে সোজাসুজি। যেখানে রেটিনাতে পড়ছে সেই অংশটাকে আমরা কি বলি? ফোবিয়া সেন্ট্রালিস, ঠিক আছে। এবং যেখানে একদম আলো আসছে না সেটাকে আমরা বলি ব্লাইন্ড স্পট, যেখানে কি হচ্ছে অপটিক নার্ভ চলে গেছে এবং শিরা এবং ধমনী এরাও চলে গেছে, ঠিক আছে। আর এই যে তরলটাকে আমরা কি বলছি? ভিট্রিয়াস হিউমার। এই হচ্ছে চোখের অংশ। রড কোষ কোন কোষের পার্থক্য চেয়েছে? রড কোষ হচ্ছে মৃদু আলোতে দেখতে সাহায্য করে, আর কোন কোষ রড কোষ হচ্ছে মৃদু আলোতে দেখতে সাহায্য করে, আর কোন কোষ হচ্ছে উজ্জ্বল আলোতে বর্ণ চিনতে সাহায্য করে। রড কোষে রোডোপসিন থাকে, আর কোন কোষে আয়োডোপসিন রঞ্জক থাকে। রড কোষে থাকে রোডোপসিন, কোন কোষে থাকে আয়নোপসিন।
ঠিক আছে। উপযোজন বা অ্যাকোমোডেশন, উপযোজন বা অ্যাকোমোডেশন কাকে বলছে, মানে আমরা চোখের এই যে সিলিয়ারি বডি আর সাসপেন্সরি, সিলিয়ারি বডি সংকোচন প্রসারণ, এই যে সিলিয়ারি বডি, এই সিলিয়ারি বডি সংকোচন প্রসারণের মাধ্যমে আমরা কি করতে পারি, লেন্সকে বড় বা ছোট করতে পারি। এই লেন্সকে বড় ছোট করার পদ্ধতিকেই বলা হচ্ছে কি না, ছোট বড় করে দেখার, মানে দূরের জিনিস তার মাধ্যমে আমরা দূরের জিনিস বা কাছের জিনিস দেখতে পাচ্ছি, সেটাকেই আমরা বলছি কি উপযোজন। দূরের কাছের বস্তু দেখার ক্ষেত্রে উপযোজন কিভাবে হয়, দূরের বস্তু দেখার ক্ষেত্রে কি হয়, সিলিয়ারি বডি শিথিল হয়, লেন্স সরু হয়, ফোকাস বেড়ে যায়, ঠিক আছে, এই জন্য দূরের জিনিস দেখতে পাই। কাছের বস্তু দেখতে পাওয়ার ক্ষেত্রে সিলিয়ারি পেশি সংকুচিত হয়, লেন্স কি ছোট হয়ে যায়, লেন্সটা ছোট হয়ে যাবে, ঠিক আছে, মোটা হয়ে যাবে, স্ফীত হয় এবং ফোকাস কমে যায়। এক ব্যক্তি, এরকম একটা কোশ্চেন দিয়েছে, ধরো এক ব্যক্তি 100 মিটার দূরে একটা লাল সিগন্যাল থেকে গাড়ি থামিয়ে দিল, এখানে চোখের উপযোজন কিভাবে হবে। 100 মিটার দূরে থাকার সময় সিলিয়ারি পেশি শিথিল ছিল, লেন্স সরু ছিল, গাড়ি থামিয়ে সিগন্যালের কাছে আসায় কি হলো, লেন্স ক্রমশ মোটা বা স্ফীত হয়ে সিলিয়ারি পেশি সংকুচিত হয়ে গেছে। এটা উপযোজনের একটা ব্যাখ্যা আর কি। নেক্সট, দৃষ্টির ত্রুটি আর একটা আছে, যেটা আমি ভুলে গেছি, এক নেত্র দ্বিনেত্র, দৃষ্টির ত্রুটি হবে বানানটা এখানে, ত্রুটি। মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, আর একটা হচ্ছে কি প্রেসবায়োপিয়া। মায়োপিয়ার ক্ষেত্রে কি হয়, দূরের জিনিস ঝাপসা দেখা যায়, দূরের জিনিস দেখা যায় না, ঠিক আছে। প্রতিকার, অবতল লেন্স যদি ব্যবহার করে কেউ চোখে। হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে কি হয়, কাছের জিনিস দেখা যায় না, তার জন্য কি ব্যবহার করতে হবে, উত্তল লেন্স। আর প্রেসবায়োপিয়ার ক্ষেত্রে এটা হচ্ছে বার্ধক্য, এটাকে আমরা চালসেও বলে থাকি, চালসে, চালসে, চালসে মানে 40 বছরের পরে এদের কি হয়, দুটোই সমস্যা তৈরি হয়, এই জন্য এরা বাইফোকাল লেন্স, মানে উত্তল এবং অবতল দুটো লেন্সই এরা ব্যবহার করে, বাইফোকাল লেন্স। আর হচ্ছে একনেত্র দৃষ্টি, সিঙ্গল আই, একনেত্র দৃষ্টি, আর একটা হচ্ছে কি দ্বিনেত্র, ঠিক আছে। একনেত্র দৃষ্টি, দ্বিনেত্র দৃষ্টি মানে কিরকম, যে যারা দুটো চোখ দিয়ে একই জিনিস দেখছে তাদের বলছি আমরা একনেত্র, দ্বিনেত্র দৃষ্টি। আর একনেত্র দৃষ্টি মানে কিরকম, এটা দ্বিনেত্র দৃষ্টি মানে কিরকম, মানুষ হয়ে গেল, ঠিক আছে, শিকারী যত, শিকারী পাখি যত, শিকারী প্রাণী বলতে পারো, পাখির থেকে শিকারী প্রাণী, ঠিক আছে। একনেত্র দৃষ্টি কারা, যাদের হচ্ছে যেমন গরু, যারা একটা চোখ দিয়ে একটা জিনিসই দেখে, ঠিক আছে, ছাগল, এগুলো তৃণভোজী প্রাণী, এরা, ঠিক আছে, এরা এরা কিন্তু দ্বিনেত্র, একনেত্র দৃষ্টি। আর দ্বিনেত্র দৃষ্টি কি, দুটো চোখ দিয়ে যখন আমরা একই জিনিস দেখছি। এবার প্রাণীদের ক্ষেত্রে গমন, গমনের চালিকা শক্তি, গমনের চালিকা শক্তি মানে কি, জীব, কোন জীব গমন কেন করে, কেন তারা গমন করবে, ঠিক আছে। নাম্বার 1 বলছে খাদ্য অন্বেষণের জন্য, আত্মরক্ষা, খাদ্য খুঁজতে গেলে যেতে হবে এক স্থান থেকে, আত্মরক্ষা, বাঁচতে গেলে তো ছুটতে হবে, পালাতে হবে, প্রজনন বা সঙ্গিনীকে খোঁজা, সঙ্গী বা সঙ্গিনীকে খোঁজা, আর নতুন বাসস্থানের সন্ধান। অ্যামিবার যে গমন, সেটা কি ধরনের গমন, অ্যামিবা কার মাধ্যমে গমন করে, ক্ষণপথ, দেহের কি করে, অ্যামিবা তার দেহে প্রোটোপ্লাজমের ঘনত্বের পরিবর্তন করে ক্ষণপথ তৈরি করে এবং গমন করে। এটি অ্যামিবার শ্বেত রক্তকণিকার ক্ষেত্রে দেখা যায়, শ্বেত রক্তকণিকা এটা করে থাকে। অ্যামিবা মানে আমাদের আমাদের সরি এটা অ্যামিবার নয়, আমাদের ক্ষেত্রেও শ্বেত রক্তকণিকা এরকম কিন্তু গমন করতে পারে। সিলিয়া ফ্লাজেলার সাহায্যে গমন করে কারা, সিলিয়ার মাধ্যমে করে প্যারামেসিয়াম, আর ফ্লাজেলের মাধ্যমে করে ইউগ্লিনা। মাছের সন্তরণে মায়োটম পেশি ও পাখনার ভূমিকা। মায়োটম পেশি কি করে, মায়োটম পেশি ভি আকৃতির এবং এটা একদম মাথা থেকে একদম লেজ পর্যন্ত বিস্তৃত। এটা কি করে, এসের মতো মানে সংকোচন করে, এর ক্রমিক সংকোচনে মেরুদণ্ড দুপাশে বেঁকে মাছকে সামনে ঠেলে নিয়ে যেতে সাহায্য করে। মানে এটা কিরকম করে, এটা এরকম মাছ যখন যায়, এটা এবার এদিকে জলের প্রেসার তৈরি হয়েছে, আবার এদিকে জলের প্রেসার তৈরি হচ্ছে, যার ফলে কি হচ্ছে, মাছ সামনের দিকে যেতে পারছে। পাখনা কি করে, বক্ষ শনি পাখনার দিক পরিবর্তনে ও ভেসে থাকতে সাহায্য করে। পুচ্ছ পাখনা কি করে, দিক পরিবর্তন ও এগাতে সাহায্য করে, এগিয়ে নিয়ে যেতে। পায়রাকে
মুখ্য খেচর প্রাণী বলা হয় কেন? কারণ পায়রা কি আকাশে ওড়ার জন্য বিশেষভাবে এদের অভিযোজিত। যেমন হচ্ছে বায়ুথলি থাকে, এদের কটি বায়ুথলি থাকে? 9টি। 9টি বায়ুথলি থাকে। পালক থাকে, পালকগুলি হালকা হয় এবং মানে হাড়গুলো এদের হালকা হয়। ডানা থাকে, এদের জীবনে অধিকাংশ সময় ওড়ার কাজে ব্যয় করে, ওই জন্য এদেরকে খেচর প্রাণী বলা হয়। রেমিজেস ও রেক্ট্রিসেস কি? পায়রার উড্ডয়নে সাহায্যকারী পেশিগুলির নাম লেখো। রেমিজেস ও রেক্ট্রিসেস। রেমিজেস হচ্ছে রেমিজেস ডানার অগ্রভাগে 23টি বড় পালক যা উড়ার সময় তল সৃষ্টি করে। আর রেক্ট্রিসে হচ্ছে লেজের দিকে 12টি। এটা মনে রাখবে, রেমিজেস হচ্ছে 23টি আর রেক্ট্রিস হচ্ছে 12টি পালক যা ওড়ার সময় দিক পরিবর্তনে সাহায্য করে। পেশি পেক্টোরালিস মেজর ও পেক্টোরালিস মাইনর, ঠিক আছে, দুটো পেশি থাকে। মানুষের সচল অস্থিসন্ধির সংক্ষিপ্ত বর্ণনা দাও। বল ও সকেট সন্ধি। কাঁধ ও কোমরে থাকে, সব দিকে ঘোরানো যায়, ঠিক আছে, এই যে আমাদের কাঁধে থাকে, কোমরে থাকে। আর হিঞ্জ বা কবজা সন্ধি কনুই বা হাঁটুতে থাকে, একদিকে ভাঁজ করা যায়, ঠিক আছে। তারপর হচ্ছে ফ্লেক্সন। ফ্লেক্সন, এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন, এগুলো বলতে হবে। ফ্লেক্সন কি? দুটি অস্থি ভাঁজ হয়ে কাছে চলে আসে, অর্থাৎ এই যে দেখো, দেখতে পাচ্ছ সবাই, এই যে ফ্লেক্স করা হচ্ছে, ফ্লেক্সন। এক্সটেনশন, এক্সটেন্ড করছি, হাতটাকে তুলে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। কোন কোন পেশি এখানে সাহায্য করে দেখবে। আচ্ছা, অ্যাবডাকশন মানে অঙ্গ দেহাক্ষ থেকে দূরে যায়, এখানে হচ্ছে ডেলটয়েড পেশি সাহায্য করে। আর অ্যাডাকশন অঙ্গ দেহাক্ষের কাছে চলে আসে, ল্যাটিসিমাস ডরসি, নামগুলো মনে রাখবে। আর রোটেশন করে কে? পাইরিফর্মিস, ঠিক আছে। এতটা পর্যন্ত এটা চ্যাপ্টার 1 হলো। এর নেক্সট ভিডিওতে পাবে তোমরা চ্যাপ্টার 2 এবং 3 এর একটা ভিডিও পাবে, আর একটা হচ্ছে 3 এবং 4 এর আরেকটা ভিডিও পাবে। সো থ্যাংক ইউ সো মাচ আজকে এতদূর দেখার জন্য। ভালো করে পরীক্ষা দাও, তোমাদের পরীক্ষা সবার ভালো হোক, এইটুকু আমি চাই। থ্যাংক ইউ।